আসসালামু আলাইকুম বন্ধুরা। মনে করুন আপনি রোজ আপনার পরিবারের জন্য ৳৫০০ বাজার করেন। হঠাৎ একদিন সকালে বাজারে গিয়ে দেখলেন সবকিছুর দাম এত বেড়ে গিয়েছে যে আপনি হিসাব করতেও হিমশিম খেতে হচ্ছে। আপনার আয় বাড়েনি, দেশের খাদ্য সংকট দেখা দেয়নি। তবুও একদিনের ব্যবধানে সবকিছুর দাম যেন অনেক বেড়ে গেছে। কি ভেবেই মাথায় আকাশ ভেঙে পড়ল তো? একই চিত্র দেখা যায় আমাদের দেশে রোজার আগের দিন। কথা হলো আমাদের দেশে রমজান শুরু হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। এ সময় বন্যা কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগও থাকে না, খাদ্য সংকটও থাকে না। তাহলে দ্রব্যমূল্যের দাম এত বাড়ে কেন? শুধু কি সিন্ডিকেট করে বছরের পর বছর এসব কিছু চালানো সম্ভব? আর সিন্ডিকেট করেই যদি সবকিছুর দাম বাড়ানো হয় তাহলে সরকার কি করছে? প্রশাসনের দায়ভারটা কোথায়? রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অনেকগুলো কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ কারণ হিসেবে পণ্যের চাহিদাকে বিশ্লেষণ করা যেতে পারে। যেখানে দেশে সারা বছর চিনির চাহিদা থাকে ১৮ লক্ষ টন, সেখানে শুধুমাত্র রমজান মাসেই প্রয়োজন হয় ৩ লক্ষ টন, যা প্রায় দ্বিগুণ। একইভাবে ভোজ্য তেল, ছোলা এবং খেজুরের চাহিদা এই সময় তুঙ্গে থাকে। এখন চাহিদার তুলনায় যে দেশে পণ্য নেই বা পণ্য সংকট হয়ে যায়, ব্যাপারটা আসলে এমন নয়। বরং বেশিরভাগ ক্ষেত্রেই কৃত্রিম সংকট তৈরি করা হয়। প্রায়ই দেখা যায় রমজানের আগে চট্টগ্রাম বন্দরে পণ্য আসলেও তারা সেই পণ্য খালাস করে না। পাইকারি পর্যায়ে পৌঁছাতে, আবার খালাস করলেও পাইকারি পর্যায়ে পৌঁছাতে তার ২ মাসেরও বেশি সময় নেয়। ফলে এক ধরনের সংকট তৈরি হয়। যেমন ২০২৬ সালের শুরুতেই কিছু নির্দিষ্ট পণ্যের বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে দাম কমানোর বদলে আরও বেড়ে গেছে। চিনির ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। বাজারে চিনির সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রভাবশালী গোষ্ঠী দাম বাড়িয়ে দিচ্ছে। যার ফলে খুচরা পর্যায়ে চিনির দাম কেজিতে ৳১০ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ৳১৪৫ পৌঁছেছে। রমজানের অপরিহার্য পণ্য ছোলার দাম গত জানুয়ারিতে কেজিতে ৳১০ থেকে ৳২০ পর্যন্ত বেড়েছে। যদিও আমদানি পর্যাপ্ত ছিল, পাইকারি বাজারে দাম বাড়ার অজুহাতে খুচরা বিক্রেতারা বেশি দাম আদায় করে নিচ্ছে। খেজুরের বাজারে চরম অস্থিতিশীলতা লক্ষ্য করা যায়। মানভেদে খেজুর ৳৩০০ থেকে ৳৮০০ পর্যন্ত দাম বাড়ে, যা একদম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে চলে যায়। খেজুরের আমদানিতে শুল্ক কমানো হলেও বাজারে এর কোনো সুফল এই ভোক্তা পর্যন্ত পৌঁছায়নি। এখানেই সিন্ডিকেটের শেষ নয়, বরং পাইকারি থেকে খুচরা বাজারে পৌঁছাতে পণ্যের দাম কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। এর কারণ আছে চাঁদাবাজি। পরিবহন খাতে চাঁদাবাজি বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির একটি অন্যতম কারণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণা অনুযায়ী দেশের বেসরকারি বাস এবং মিনি বাস খাত থেকে বছরে প্রায় ১,০৫৯ কোটি টাকা চাঁদাবাজি করা হয়। পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে এই চিত্র আরও ভয়াবহ। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং বাজারগুলোতে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগসাজশে এই পণ্যবাহী ট্রাক থেকে টাকা আদায় করা হয়। কাউরান বাজার, গাবতলী, আমিন বাজার, কাঁচপুরের মতো পয়েন্টগুলোতে চাঁদাবাজি তীব্র আকার ধারণ করায়। ঢাকা শহরের সবজি বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ৳৫ থেকে ৳১০ পর্যন্ত প্রতি পণ্যে প্রতি কেজিতে বেড়ে যায়। আজ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আপনি কি জানেন দেশের বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডারের দাম কত? সরকার থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৳১৩৫৬। অথচ ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের তীব্র সংকট দেখিয়ে ১২ কেজি সিলিন্ডার ৳২,০০০ থেকে ৳২,৫০০ পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শুধু কেরানীগঞ্জে নয়, বরং দেশের বিভিন্ন জায়গায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা অনেক ক্ষেত্রে ৳৮০০ থেকে ৳১,০০০ পর্যন্ত অতিরিক্ত দামে বিক্রি করছেন। আর মানুষ কিনতেও বাধ্য হচ্ছে। জ্বালানি গ্যাসের এই মূল্যবৃদ্ধির কারণে রমজানে ইফতারের সামগ্রীর মান এবং পরিমাণ দুটিই কমে যায়। কথা হলো সবাই জানে এই সকল কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তাহলে প্রশাসন কি করছে? আর এই সিন্ডিকেট বন্ধ হচ্ছে না কেন? আমারও মাঝে মাঝে মনে হয় একটা নিউক্লিয়ার বোমার খুব দরকার। ওকে, জোকস অ্যাপার্ট, জোকস বাদ দেন। সিন্ডিকেট বন্ধ না হওয়া পর্যন্ত সবচেয়ে বড় কারণ হচ্ছে অর্থনৈতিক পুঁজিবাদ এবং চেইন অফ সাপ্লাই। আমাদের মতো পুঁজিবাদী দেশে হাতে গোনা ৫-৬টি বড় শিল্প গোষ্ঠী পুরো দেশের ভোজ্য তেল এবং চিনির বাজার নিয়ন্ত্রণ করে। এই গোষ্ঠীগুলো আন্তর্জাতিক বাজারে দাম কমলেও অভ্যন্তরীণ বাজারে তারা সরবরাহ কমিয়ে তারা দাম বাড়িয়ে দেয়। পাশাপাশি উৎপাদন পর্যায় থেকে খুচরা পর্যায় পর্যন্ত পণ্য পৌঁছতে ৪-৫ স্তরের মধ্যস্বত্বভোগী থাকে। আর এই সাপ্লাই চেনের প্রতি স্তরে হয় চাঁদাবাজি। অসাধু কর্মকর্তাদের জন্য এই চাঁদাবাজি বছরের পর বছর রয়ে যায়। দেশের সরকার পালিয়ে যায় কিন্তু চাঁদাবাজি রয়ে যায়। প্রতি বছরই সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়, যেমন আমদানি শুল্ক কমানো, টিসিবি পণ্য সরবরাহ, বাজার মনিটরিং এর মতো বিভিন্ন পদক্ষেপ নেয়। তবুও সিন্ডিকেটের বাজারে তেমন একটা প্রভাব পড়ে না। এমন কিছু পদক্ষেপ আছে যেগুলো গ্রহণ করলে শুধু মাত্র রমজান মাসে নয়, সারা বছর সিন্ডিকেট কমানো সম্ভব।
যেমন যেহেতু সাপ্লাই চেনের জন্য দাম অনেকটাই বেড়ে যায়, তাই যদি কৃষক এবং উৎপাদনকারীদের কাছে থেকে সরাসরি খুচরা বিক্রেতা বা ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য শক্তিশালী কৃষি বিপণন ব্যবস্থা তৈরি করা যায়, তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব। পণ্য মজুদের ক্ষেত্রে সরকার যদি ডিজিটাল বাজার ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন করে, তাহলে এই মজুদদারি থেকে বাঁচানো সম্ভব। ফলে কৃত্রিম সংকট তৈরির উপায় আর থাকবে না। সবকিছু প্রশাসনের চেষ্টায় বন্ধ করা সম্ভব হলেও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি। যখন কোনো দল ক্ষমতায় থাকে, তখন তারা যদি চাঁদাবাজি করে, তাহলে প্রশাসন চাইলেও কিছু করতে পারে না, কারণ প্রশাসন উপরের মহলের অর্ডার শুনতে বাধ্য হয়। তাই সমস্ত রাজনৈতিক দলকে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কেবল একটি সাময়িক সংকট নয়, বরং একটি দেশের বাজারে দীর্ঘদিনের অনিয়ম, প্রশাসনিক দুর্বলতার বহিঃপ্রকাশ। যদিও সরকারের পক্ষ থেকে শুল্ক কমানো এবং ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির মতো কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু পরিবহন চাঁদাবাজি এবং প্রশাসনিক এবং বিভিন্ন সিন্ডিকেটের জন্য তেমন কোনো একটা পরিবর্তন পরিলক্ষিত হয় না বা চোখে পড়ে না। বর্তমানে নবনির্বাচিত বিএনপি সরকার কি এই সমস্যা বন্ধ করতে পারবে? বিএনপির কাছে সরকারের জনগণের পক্ষ থেকে একটি চাওয়া। আপনার কি মনে হয়, বিএনপি কি পারবে এই বাজার সিন্ডিকেট এবং এই চাঁদাবাজি বন্ধ করতে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।